আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সকলের প্রিয় চ্যানেল দাওয়া টিভি দেখছেন তাদের সবাইকে আমাদের সাপ্তাহিক নিয়মিত লাইভ অনুষ্ঠান ইসলাম ও সমসাময়িক প্রসঙ্গে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা সমসাময়িক বিষয়গুলোকে তুলে ধরি এবং সে বিষয়ে সংশ্লিষ্টদেরকে নিয়ে আমরা আলোচনা করি সে বিষয়ে যথাযথ জ্ঞান লাভ করার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, মুসলিম বিশ্বে এর প্রভাব, এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের খুব প্রভাবশালী এবং বিজ্ঞ তিনজন আলোচক আমাদের স্টুডিওতে জয়েন করেছেন। আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে জয়েন করেছেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সাবেক উপাচার্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্যারকে আমরা ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া, সিইও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এবং সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডিওতে সংযুক্ত হবেন ডক্টর দেলোয়ার মজুমদার, অ্যাডজাঙ্ক প্রফেসর, আমেরিকান গভর্নমেন্ট সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। ইনশাআল্লাহ তিনি আমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের সাথে সংযুক্ত হবেন। আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনারা জানেন দাওয়া টিভি সরাসরি DG21 নেটওয়ার্কের মাধ্যমে, এর বাইরেও আপনারা সরাসরি দেখতে পান বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আমাদের ফেসবুক পেজে আপনারা দেখতে পাবেন আমাদের প্রোগ্রামটি সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে। এর বাইরে ইউটিউব চ্যানেলেও আপনারা এই প্রোগ্রামটি দেখতে পাবেন। তাছাড়া গুগল অ্যাপস থেকে দাওয়া টিভির অ্যাপসটি যদি ডাউনলোড করে নেন তাহলে সর্বক্ষণ আমাদের এই দাওয়া টিভির প্রোগ্রামগুলো আপনারা লাইভ দেখতে পাবেন। তাছাড়া আপনারা দাওয়া টিভির নিজস্ব ওয়েবসাইটে যেও আপনারা এই প্রোগ্রামটি দেখতে পাবেন। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমরা অনুরোধ করব যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং অন্যদেরকে দেখার সুবিধা করার জন্য আপনারা সোশ্যাল মিডিয়াতে এই প্রোগ্রামটি শেয়ার করবেন। এই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আর নতুন কোনো কথা না বলে সরাসরি আমরা আলোচনায় যেতে চাই। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, আমাদের সাথে আছেন আরেকজন বিজ্ঞ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া স্যার। আমরা স্যারের কাছে জানতে চাইবো যে সম্প্রতি এই নির্বাচনটিকে আপনি একজন বাংলাদেশি হিসাবে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ ডক্টর ওবায়দুল্লাহ। আমি যেটা বলতে চাই যে আমি বা আমরা তো বাংলাদেশের নাগরিক, বিদেশে রাষ্ট্রে বহু দেশে বহু কিছু ঘটনা ঘটে, নানা রাজনৈতিক উত্থান পতনের ঘটনা ঘটে, আমরা সবগুলোর খবর রাখি না, সব ঘটনায় আমরা ঠিক আগ্রহ দেখাই না। তবে আমেরিকার বিষয়ে বাংলাদেশের নাগরিকদের একটা বিশেষ আগ্রহ আছে, কেউ কেউ আবার একটু অতিরিক্ত আগ্রহ আছে, যেটা আমরা বিভিন্ন সময় সামাজিক নানা ধরনের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাই। আমার বিবেচনায় 4টি কারণে বাংলাদেশিদের কাছে আমেরিকার নির্বাচন গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে যে বাংলাদেশের একটা প্রচুর লোক, বলতে গেলে লক্ষ লক্ষ মানুষ আমেরিকাতে বাস করে দীর্ঘদিন ধরে, অনেকেই নাগরিক হয়ে গেছেন এবং অনেকে ভোটারও ছিলেন, এমনকি কেউ কেউ রাজনৈতিক বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন, যেমন আমারও আত্মীয় আছে, তারা এর সাথে সংশ্লিষ্টভাবে জড়িত। সুতরাং আমাদের বাংলাদেশেরই যেহেতু একটা বিরাট কমিউনিটি আছে, অতএব তাদের ভালো মন্দর ব্যাপারে আমাদের আগ্রহ থাকবেই। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয়, গণতন্ত্রকে ভালোবাসে, এবং আমি নিজে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আমরা পড়ে আসছি বা জেনে আসছি যে ব্রিটেন এবং আমেরিকার গণতন্ত্র হচ্ছে মডেল গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, যেটা অনেকের কাছে অনুকরণীয়। বাংলাদেশের মানুষ যেহেতু গণতন্ত্রকে পছন্দ করে, সুতরাং আমেরিকার মতো জায়গায় গণতন্ত্রের চর্চাটা কিভাবে হয় সেটা অনেকেরই দেখার আগ্রহ আছে। তৃতীয় হচ্ছে বাংলাদেশের সাথে আমেরিকার দ্বিপাক্ষিক কিছু বাণিজ্যিক অর্থনৈতিক বিষয়াদি জড়িত আছে, যেটার সাথে আমাদের অর্থনীতির একটা সুসম্পর্ক, বাণিজ্যের একটা সুসম্পর্ক আছে। সুতরাং সেটারও আমেরিকান গভর্নমেন্টের পলিসিতে আমাদের কিছু সুবিধা অসুবিধার ব্যাপার থেকে যায়, সুতরাং আমাদের আগ্রহ থাকবেই। আর চতুর্থত হচ্ছে আমেরিকা তো আসলে বিশ্বের রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, এবং স্বাভাবিকভাবে আমরা যদি আরেকটু ছোট করে চিন্তা করি যে দক্ষিণ এশিয়া বা রাজনীতিতেও এখানে তাদের একটা ভূমিকা আছে। সুতরাং গ্লোবাল লিডার হিসেবে তার ভূমিকাটা কি, বাংলাদেশও যেহেতু একটা জিওপলিটিক্যাল একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্টে আছে, সুতরাং
আমাদের সেখানে একটা বিশেষ নজর থাকতেই পারে যে আমেরিকার রাজনৈতিক নেতৃত্বের কিভাবে পরিবর্তন আসে বা যায়। সুতরাং এই নানা দিক থেকেই বাংলাদেশিদের কাছে আমেরিকান নির্বাচন গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখেছি, আমরা যখন জাতীয় নির্বাচন হয় তখন যেমন আমরা ঘন্টায় ঘন্টায় টেলিভিশনের স্ক্রল দেখি যে ইলেকশনের রেজাল্ট কি, বাংলাদেশও অনেকটা এরকম ঘটেছে, এতটাই আগ্রহ এখানে। এটা সম্ভবত আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে একটা গভীর সম্পর্কের ইঙ্গিত বহন করে। জি, আপনি অত্যন্ত চমৎকার করে বলছিলেন। আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচন কয়েকদিন আগে হয়ে গেল, সেই নির্বাচনের সর্বশেষ আপডেটটা কি যদি আপনি আমাদেরকে একটু জানান। আপডেট তো সারা বিশ্ব জানে এবং আপনারাও জানেন যে একটা ইনকন্টেস্টেড ইলেকশন, একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অবশেষে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা অবশেষে জো বাইডেন, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ইলেক্টেড হয়েছেন এবং একটা ওভারহেলমিং ইলেকট্রাল ভোটে। তো এখানে এই প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থায় একটি ব্যতিক্রম বা সংকট সৃষ্টি হয় ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কারণে। সেটা হচ্ছে তিনি নির্বাচনে ব্যাপক পরাজয় স্বীকার করে না নেওয়ার মানসিকতা। এটি একটা আনপ্রেসিডেন্টেড, গত শত বর্ষের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে এরকম ঘটনা, এরকম সমস্যা আর কখনো হয়নি। সেক্ষেত্রে এই নির্বাচনটি বা এই নির্বাচন, এই পরিণতিটি একটি বিশেষ বৈশিষ্ট্যের দাবি করে। এছাড়া গতানুগতিক ভাবেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, যেটা আমরা বললাম যে পৃথিবীর পরাশক্তি হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে সারা পৃথিবীর দৃষ্টি থাকে। মানে বাংলাদেশের মতো সবাই, মিয়া মোহাম্মদ আইয়ুব যেমন করে বললেন যে এভরিবডি ইজ ওয়েটিং ফর, একটা টেনশন নিয়ে অপেক্ষা করে, সেরকম ভাবেই আমেরিকার নির্বাচনটি হচ্ছে। এবং আমরা দেখেছি যে একটা তীব্র পলারাইজেশন এখানে বাংলাদেশের বা তৃতীয় বিশ্বের রাজনীতিতে যেমন তীব্র পলারাইজেশন হয়, এই প্রথমবারের মতো কিন্তু আমেরিকা নির্বাচনে পলারাইজেশন লক্ষ্য করা গেছে। আপনারা লক্ষ্য করেন যে 7.5 কোটি পপুলার ভোট পেয়েছেন জো বাইডেন এবং 7 কোটি ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মানে হচ্ছে যে আমরা যদি ন্যাশনকে সেইভাবে বলি যে ন্যাশন ইজ ডিভাইডেড এবং পিন কন্টেস্টেড, এটি আর হয়তো অনেক বছরের মধ্যে এটি আর দেখা যায়নি। তবে এটা একটা ভালো লক্ষণ। আমেরিকান পপুলেশন, আমেরিকান সিটিজেন, আমেরিকান ইলেকট্রাল কলেজের তরফ থেকে একটি সিদ্ধান্ত এসছে, তা ইতিবাচক বা গণতান্ত্রিক। একটি অগণতান্ত্রিক মানসিকতা, এই অগণতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে মার্কিন জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সারা পৃথিবীতে স্বাগত হয়েছে, সারা পৃথিবীতে নন্দিত হয়েছে। যে ভূমিকা, সেটা সত্যি একটা ব্যতিক্রম ধর্মী ভূমিকা বলে আমরা মনে করি। আপনি অনেক চমৎকার বলছিলেন। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। আমি স্যারের কাছে একটু জানতে চাইবো যে স্যার, এই যে নির্বাচন হলো, এই নির্বাচনের কারণে বাংলাদেশের, আমাদের বাংলাদেশি হিসাবে আমাদের যে রিয়াকশন বা যে বিভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পেলাম, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে বিষয়টা একটু ভিন্নভাবে বলতে চাই। আমি মনে করি যে এবারে আমেরিকার নির্বাচনটা নানা দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ। এই আমরা যেহেতু গণতন্ত্রকে ভালোবাসি, সুতরাং আমেরিকার গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ দিকগুলো আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় আমাদের কাছে। যেমন আমি কয়েকটা জিনিস আপনারা খেয়াল করবেন। এবারে দেখেন, আমেরিকার ইতিহাসে এবারে জর্জ বাইডেন সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, যেটা আমাদের ডক্টর আব্দুল লতিফ মাসুম সাহেব উল্লেখ করেছেন। একইভাবে পরাজিত প্রার্থীও কিন্তু ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছে। এবং এটার কারণ ঘটেছে দুটো, হয়তো তাদের জনসংখ্যা আগের চেয়ে বেড়েছে, এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ভোটের পার্টিসিপেশন, ভোটারের প্রেজেন্স, ভোটার পার্টিসিপেশন সবচেয়ে বেশি। তার কারণ তারা এবারে নির্বাচনটাকে অনেক গুরুত্ব দিয়েছিল, ভীষণ রকম গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে, সেটা আমি পরে আসতেছি। নাম্বার 2, এবারে জো বাইডেন আমেরিকার ইতিহাসের সবচেয়ে বেশি বয়স্ক প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। আমার পাশাপাশি যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,
তার বয়সও কিন্তু প্রায় কাছাকাছি, খুবই একই রকম প্রায়। এটাও আমেরিকার ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকার ইতিহাসে এই প্রথমবারের মতো একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ, এবং এটা কিন্তু একটা রেকর্ড, ফার্স্ট রেকর্ড। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু এশীয় ল্যাটিনো ইমিগ্রেন্ট থেকে এসেছেন। এই অর্থাৎ ইমিগ্রেন্ট, রিসেন্ট হিস্ট্রির ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্য থেকে একজন ভাইস প্রেসিডেন্ট মহিলা নির্বাচিত হয়েছেন। এটা অবশ্যই তাৎপর্যপূর্ণ, তাৎপর্য ইঙ্গিত বহন করে। আরো কতগুলো জিনিস আমি লক্ষ্য করুন, আমি ফলো করেছি আমেরিকান বিভিন্ন গবেষণা বা বিভিন্ন পত্র পত্রিকার স্টাডি থেকে যেটা এসেছে, যে জো বাইডেন এবারে আফ্রো আমেরিকান, হিস্পানিক এবং এশীয় ইমিগ্রান্টের ভোট সবচেয়ে বেশি পেয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। পক্ষান্তরে হোয়াইটদের ভোট কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বেশি পেয়েছে। এটা অনেকগুলো ডাটা আছে, সে ডাটাগুলো আমি এখানে দিতে চাচ্ছি না সময়ের অভাবে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমেরিকান গবেষকদের ফাইন্ডিংস, যে বাইডেন ক্যাথলিকদের এবং মুসলমানদের ভোট সবচেয়ে বেশি পেয়েছে। পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্প প্রোটেস্ট্যান্ট দের ভোট বেশি পেয়েছেন। এটা যেটা এই যে ডক্টর আব্দুল লতিফ মাসুদ যেটা বললেন যে একটা শার্প ডিভিশন বা পোলারাইজেশন, এটাও কিন্তু একটা তাৎপর্যপূর্ণ। এই ডিভিশনটা কাদের? এক হোয়াইট, যারা হোয়াইট মানে রেসিজম বা হোয়াইট সুপ্রিমেসিতে বিশ্বাস করে তাদের একটা পজিশন, আর নন হোয়াইটদের একটা দিক, এটা একটা পোলারাইজেশন। আবার প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, মুসলিম এর মধ্যে এটা জানি না, এটা ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যতে বলে দেবে, আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আর একটা গুরুত্বপূর্ণ এবার লক্ষ্য করেছেন যে এবারের নির্বাচনে এই যে ডক্টর আব্দুল লতিফ মাসুদ যেটা বললেন যে ডিভিশন, উনি বলছেন ইটস এ গুড সাইন। আমার বিবেচনা এটা গুড সাইন কিনা সেটা কিন্তু চিন্তা করার অবকাশ আছে। তার কারণ ইন হোয়াট পয়েন্ট, কোন পয়েন্টে তারা এই শার্প ডিভিশনটা হয়েছে? হোয়াইট সুপ্রিমেসি আর হচ্ছেন মানে ইকুয়ালিটি ফর অল, সবার সকলের সমান, ব্ল্যাক লাইফ ম্যাটার্স, তাই না? এই যে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এবারে এস্টাবলিশড হয়েছে, কিন্তু এই পয়েন্টে তাদের নেশন কিন্তু ডিভাইডেড। সুতরাং দ্যাট মিন যে এখানে চিন্তার একটা বিরাট ধরনের মতপার্থক্য কিন্তু তাদের আছে। এখানে একই সঙ্গে এটা কিন্তু আসে যে মানে ডেমোক্র্যাটরা অনেকটা লিবারাল ইনক্লুসিভ পলিটিক্স করেন, আর রিপাবলিকানরা একটু কনজারভেটিভ এবং একটু শক্ত পলিটিক্স নীতি গ্রহণ করেন। সেটা একটা দেখার মতো বিষয়। আর একটা আপনি দেখবেন যে এবারের নির্বাচনের যে উত্তেজনা উভয় পক্ষে, এমনকি উভয় পক্ষে প্রকাশ্যে আর্মস নিয়েও রাস্তায় মিছিল করেছে, এরকম ঘটনা আমরা পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতে পাচ্ছি। এটাও অতীতে আমেরিকায় কখনো দেখা যায়নি। আমি জানি না একদম প্রাচীন ইতিহাসে এরকম আছিল কিনা, কিন্তু আমরা আমাদের প্রজন্মে আমরা এটা দেখতে পাচ্ছি না এরকম কিছু। আর একটা হচ্ছে যে এবারে আদালতে বিষয়টা বোধহয় গড়াচ্ছে। তবে আমেরিকান কনস্টিটিউশনে একটা সেফটি ক্লজ হলো যেটা আগামী 20 জানুয়ারির মধ্যে এটা ডিসপোজাল হয়ে যেতে হবে, কোর্টে ডিসপোজাল হয়ে যাবে। আমরা উই আর ওয়েটিং যে এই আমেরিকান জুডিশিয়ারি, পলিটিক্যাল সিস্টেম, ইলেকশন সিস্টেম, এইটার যে মানে ম্যাচিংটা ঠিকঠাক মতো যদি এবারে হয়, তাহলে অবশ্যই আমরা আমেরিকানদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ দেব, এবং তাদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় থাকবে যে ইয়েস, ফেয়ার ইলেকশন করা যায়, জুডিশিয়ারিতে ফেয়ার জাজমেন্ট দেওয়া সম্ভব, এবং প্রত্যেকের রাইট আছে কোর্টে যাওয়ার, তার তিনি এগ্রিভেন্ট কথা বলতে পারবেন। এসব মিনিমাইজ করে একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ারকে এনশিওর করতে পারাটা আমেরিকার মানে ডেমোক্রেসির বিউটি। সুতরাং এইটা আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যে এই বিষয়টা এস্টাবলিশ হবে বলে আমরা মনে করি। আর ফাইনালি যে কথাটা বলতে চাচ্ছি, আমেরিকার ইলেকশন এবারে অনেকটা কৌতুকপ্রদ বটে। এই সকাল বিকাল এক এক সময় এক এক রকম, এবং ইম্পর্টেন্ট ব্যক্তিদের পক্ষ থেকে যে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলা হয়, এটা একটা পলিটিক্স এর বিউটিও বলতে পারেন। কিন্তু আবার দেখা যায় যে রিপাবলিকান শিবিরের পক্ষ থেকে জো বাইডেনকে কনগ্রাচুলেশন জানানো হচ্ছে, আবার রিপাবলিকান শিবিরের পক্ষ থেকে ট্রাম্পের পক্ষেও আছেন যে ফাইট করতে হবে আমাদের,
সুতরাং বেশ একটা মজার উপভোগ্য রাজনীতি বলে আমার কাছে মনে হচ্ছে। ইটস এ গুড ফর দিস সোসাইটি। যে আমি আপাতত এইটুকু বলতে চাই এখানে। আমরা আবার ফিরে যাচ্ছি, আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। আমরা স্যারের কাছে একটু জানতে চাইবো যে আমাদের ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া স্যার উনি চমৎকার করে বলছিলেন যে এটা একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচন, আপনিও বলেছেন অলরেডি। কিন্তু এই যে নির্বাচনের ডোনাল্ড ট্রাম্প চলে গেলেন, ক্ষমতায় থাকা অবস্থায় তার প্রেসিডেন্সি ধরে রাখতে পারলেন না, অপরদিকে বাইডেন এত বৃদ্ধ বয়সে এসে ক্ষমতায় আসার যে স্বাদ তিনি পেতে যাচ্ছেন, তো এই মুহূর্তে এই রদবদলের যে রাজনীতি, রিপাবলিকান বা ডেমোক্রেটদের যে পরিবর্তন আমেরিকাতে হতে যাচ্ছে, সেটার কোনো প্রভাব বাংলাদেশে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পড়বে কিনা, আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে এটিকে কিভাবে দেখছেন? ডক্টর মিয়া মোহাম্মদ আইয়ুব যেমনটি বলছিলেন যে ডেমোক্রেসি, দি বিউটি অফ ডেমোক্রেসি, মার্কিন গণতন্ত্র আমাদের কাছে যে মেসেজ দিয়েছে, যে ইনস্টিটিউশনাল লিসন দিয়েছে, এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে এবং সেই গণতন্ত্রে বিশ্বাস করে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থা কোন দিকে গড়ায় সে ব্যাপারে আমাদের আগ্রহ আছে। আর আগেই আমি বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বের সুপার পাওয়ার হওয়ার কারণে, পরাশক্তি হওয়ার কারণে, ইউনাইটেড স্টেটস got dominating over the world, domination, তাদের যে প্রভাব প্রতিপত্তি, তাদের যে মর্যাদা সারা পৃথিবী ব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে, ক্ষমতায়িত হয়েছে, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা রাজনীতিকে বৈশ্বিকভাবেও বিশ্লেষণ করি। সোভিয়েত ইউনিয়ন থাকা অবস্থায় তো আমরা বলতাম যে পাতলা খাল লেনে যদি পটকা ফুটতো, তাহলে পরে আমরা সেই সব দিনগুলোতে বলতাম যেটা এটা সিআইএ করেছে নাকি কেজিবি করেছে, রাশিয়ান সিক্রেট এজেন্সি করেছে নাকি আমেরিকান সিক্রেট এজেন্সি করেছে। অর্থাৎ আমাদের যে মনস্তাত্ত্বিক নির্ভরতা বা বাইপার্টিজান পলিটিক্স, আগের মানে প্রগ্রেসিভ পলিটিক্স, সোভিয়েত নির্ভর এখানে রাজনীতি ছিল বা কমিউনিস্ট পার্টি কাজ করতো, আবার এর বিপরীতে গণতান্ত্রিক শক্তি বা ক্যাপিটালিস্ট পাওয়ার আমেরিকার উপর নির্ভরশীল, সেই সময় এইরকম চিন্তা করা হতো। সেই লিগেসি কিন্তু এখনো কাটেনি। এখন সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, সমাজতন্ত্রের পতন হয়েছে, কিন্তু আমেরিকান সুপ্রিমেসির কারণে আমাদের জনগোষ্ঠীর এখনো কিছু কিছু লোক মনে করে যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ক্ষমতার ওঠা নামার ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র বা এ ধরনের শক্তির ভূমিকা রয়েছে। যদিও আমি তা বিশ্বাস করি না। ব্যক্তিগতভাবে রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আমি মনে করি যে হ্যাঁ, এক সময় ছিল দি পাওয়ার এন্ড ফাংশন অফ এ সুপার পাওয়ার ইজ ভেরি ডিক্লাইনিং ভেরি সুন। এখন সেই 60 দশকের 70 দশকের মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটি রাষ্ট্রের ওঠানামায়, প্রতিটি রাষ্ট্রের ক্ষমতায়নে যে হস্তক্ষেপ করতে পারে বা হস্তক্ষেপ করার ক্ষমতা রাখে, এটা বিশ্বাস ছিল। তবে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার তো আছেই। যেমন ধরেন ওই সময় এর আগের নির্বাচনে যখন একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছিল হিলারি ক্লিন্টন এবং ট্রাম্পের মাধ্যমে মাঝখানে, তখন আমাদের জনসংখ্যার অধিকাংশ লোক হিলারিকে সমর্থন করছে এই কারণে যে শি ইজ এ ডেমোক্র্যাট এবং মোর ফেয়ার, মোর কালচার, মোর লিবারেল আচরণ বাংলাদেশ পাবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, বৈশ্বিকভাবে, কূটনৈতিকভাবে তাদের সমর্থন আরো বেশি বেশি করে পাবে। এই কারণেই কিন্তু হিলারি ক্লিন্টনকে সমর্থন দিয়েছিল। এখনো এইখানে গত 4 বছর ধরে ডোনাল্ড ট্রাম্পের যে অগণতান্ত্রিক মানসিকতা, বা আরেকটু যদি এভাবে বলি যে মুসলিম জনগোষ্ঠী, সারা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠীর প্রতি তার যে হেট্রেড, তিনি নির্বাচনের সময়ই বলেছেন। নির্বাচনের সময় সে কথা তো গোপন রাখেন এবং নির্বাচন পরই
প্রথম যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন তার মধ্যে একটি সিদ্ধান্ত ছিল যে মুসলিম রাষ্ট্র, যে 6টি রাষ্ট্রের অধিবাসীদের আগমন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছে, সেটি নিষিদ্ধ করলেন, মানে এটা ডোনাল্ড ট্রাম্প করলেন। তো তার বিপরীতে এখন আবার শুনলেন যে জো বাইডেন বলেছেন যে তিনি তার ক্ষমতায়নের পরবর্তী কার্যক্রমের মধ্যে তড়িৎ গতিতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সিদ্ধান্তের মধ্যে আসছে তার মধ্যে মুসলিম বিশ্বের উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া একটি। সুতরাং বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী প্রথমত, এবং দ্বিতীয়ত আমাদের যে বিপুল সংখ্যক লোক মার্কিন যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্টস হয়ে আছে বা ইমিগ্রান্টস হওয়ার পথে আছে বা যাতায়াতের মধ্যে আছে, সেই সব লোকগুলোর প্রতি আমাদের ডোনাল্ড ট্রাম্প বা রিপাবলিকান পার্টির পলিসির অনেকটা নেগেটিভ অ্যাটিটিউড ডেভেলপ করেছিল। এখন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচিত হওয়ার পর কি হবে না হবে আমরা জানি না, কিন্তু বাংলাদেশের যে মনস্তাত্ত্বিক জয় হয়েছে সেটা বলা যেতে পারে। কিন্তু স্যার, আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে প্রচারণা হয়, অনেকে সত্য থাকে অসত্য থাকে, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা ইমিডিয়েট বিবৃতি দিয়েছিলেন এই নির্বাচন পরবর্তীতে, এবং তিনি বলেছিলেন যে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো অবনতি ঘটবে না, বরং ভালো হবে, উন্নতি হবে। সেখানে আমরা এক ধরনের সংশয় আমরা লক্ষ্য করেছি। সেখানে অনেকগুলো কমেন্টস আমরা দেখেছি যে তারা হয়তো মনে করছে যে না, বর্তমান সরকারের সাথে হয়তো সম্পর্ক খুব বেশি উন্নত হতে পারবে না। আবার অপরদিকে বিরোধী দল বলতে আমরা আগের যে বিরোধী দলকে বুঝি, তারা আবার অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেলাম যে তারা অত্যন্ত উচ্ছ্বাসিত যে জো বাইডেন আসার কারণে। আসলে বাস্তবতায় কি এরকম কোনো কিছু সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কিনা? না, আমি তা মনে করি না। মানে এটা সবাই আমরা বুঝি যে সেই বহুল উচ্চারিত কথাটা আবার আমি উদ্ধৃত করি, ইউনাইটেড স্টেটস ডাজ নট হ্যাভ পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো বাট হ্যাজ গট পার্মানেন্ট ইন্টারেস্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে চিরস্থায়ী শত্রু, চিরস্থায়ী মিত্র নেই, কিন্তু সারা পৃথিবীব্যাপী তার চিরস্থায়ী স্বার্থ রয়েছে। এই স্বার্থের সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র যে পার্টি ক্ষমতাসীন হোক না কেন, রিপাবলিকান অথবা ডেমোক্র্যাট, তাদের মধ্যে নীতিগত পার্থক্য নেই বললেই চলে, তবে প্রক্রিয়াগত পার্থক্য রয়েছে অবশ্যই। তো এই জিনিসটি যদি আমরা মনে রাখি তাহলে পরে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে বাংলাদেশের রাজনীতি, আপনি খেয়াল করেন যে এই কিছুদিন আগে, দিন 15 হয়নি তো, যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আসলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে মানে ডিফেন্স মিনিস্টার এবং ফরেন মিনিস্টার আসলেন। এর প্রভাব কিন্তু বাংলাদেশে পড়েছে, এবং এই ট্রাম্প জানেন যে তিনি নির্বাচিত হতে পারেন বা না হতেন। আমেরিকান ব্যুরোক্রেসি, আমেরিকান ডিপ্লোম্যাট তারা জানেন, কিন্তু আমেরিকান পলিসি কনস্ট্যান্ট থাকে, কন্টিনিউটি থাকে, চেঞ্জ খুব কমই হয়। ফর এক্সাম্পল, ইরানের ব্যাপারে ধরেন, ইরানের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প খুব শক্ত দৃষ্টিভঙ্গি বা শক্ত মনোভাব পোষণ করেন, কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে জো বাইডেন প্রেসিডেন্ট হলে ইরানকে এমনি এমনি ছেড়ে দেবেন। বরং ওই ওবামা যে বিষয়টি নিশ্চিত করেছিলেন ডিপ্লোমেসির মাধ্যমে, খুব কষ্টকর, সারা পৃথিবীব্যাপী 6টি পরাশক্তি, 6টি বড় রাষ্ট্রকে একত্রিত করে একটি পারমাণবিক চুক্তি ইরানকে স্বাক্ষরে বাধ্য করলেন, এবং সেই বাধ্যবাধকতা ইরানের উপর আবার হয়তো আরোপ করা হবে। মনে করার কোনো কারণ নেই যে ইরানকে হয়তো মানে লিবারেল বা বন্ধুত্ব সৃষ্টি হবে, সেরকম না। কিন্তু সেই যে আগে বললাম প্রক্রিয়াগত বিষয়টি আছে। আপনি কি স্যার, আমরা স্যার এই বিষয় নিয়ে আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমাদের সাথে অলরেডি যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হয়েছেন ডক্টর দেলোয়ার মজুমদার, আমরা ওনার কাছে একটু ফিরে যেতে চাই। দেলোয়ার মজুমদার, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমি এখন শুনতে পাচ্ছি। জি, আমার আসলে জি, আপনার নেটওয়ার্কের প্রবলেম কারণে আমরা নিতে পারিনি, দুঃখিত। আপনাকে আমাদের দাওয়া টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনি যুক্তরাষ্ট্র থেকে কষ্ট করে আমাদের সাথে যোগদান করেছেন। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা ইতিমধ্যেই আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে এবার মুসলিমদের ভোটে অংশগ্রহণ একটা লক্ষণীয় বিষয় ছিল। তো
আপনি যেহেতু ওখানে আছেন এবং মুসলিম কমিউনিটিতে আপনার একটা ভালো অবস্থান আছে, তো এই নির্বাচনে মুসলিম ভোটারদের অংশগ্রহণ এবং এর ভূমিকা কি ধরনের ছিল বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। অ্যাকচুয়ালি মানে আমরা মানে মুসলমানরা সবসময় একটু প্রচার বিমুখ এবং বিশেষ করে ইলেকশন থেকে সবসময় দূরে ছিল, কিন্তু মানে এখানকার জিওপলিটিক্স এর কারণেই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর আমরা দেখতে পাই যে এই ট্রেন্ডটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং এখানকার মুসলিম যে অর্গানাইজেশন গুলো আছে তারা আপনার মানে সবাই একাত্র হয়ে একটা আমব্রেলা অর্গানাইজেশন করেছে, এবং ওই আমব্রেলা অর্গানাইজেশনের মাধ্যমেই তারা কিন্তু এখানকার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস গুলি তারা চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর ধরে মুসলমানদের মধ্যে একটা পোলারাইজেশন হচ্ছে যে এখানে মুসলমানদের পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ছাড়া উই ক্যানট ইনফ্লুয়েন্স দ্য ইউএস গভর্নমেন্ট। এবং এই মানে এটার কারণেই মুসলমানদের মধ্যে আমরা দেখতে পাই যে ভালো একটা পোলারাইজেশন হয়েছে। এবং এই প্রথমবার আমরা দেখতে পাই প্রায় প্রচুর মুসলমান তারা মানে ভোট কেন্দ্রে গিয়েছে এবং ভোট দিয়েছে, এবং তার একটা ইম্প্যাক্টও আমরা দেখতে পাচ্ছি। যদিও আমরা দেখতে পাই এবার কিছু কিছু মুসলমান আমরা কিছু কিছু ইস্যুর কারণে হয়তো একটু ডাইভার্ট হয়ে গেছে, কিন্তু মেজরিটি মুসলমান 65%, আপনি যদি লেটেস্ট স্ট্যাটিস্টিক্সটা দেখেন তাহলে আমরা দেখতে পাই 65% মুসলমান কিন্তু জো বাইডেনকে সাপোর্ট করেছে এবং 35% ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে। তো যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছে দুইটা কারণ ছিল এখানে। একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে একটা গ্রুপ তারা মনে করছে যদি জো বাইডেন আসে, বিশেষ করে বর্তমানে রুলিং পার্টির যে এফিলিয়েটেড যে গ্রুপটা আছে তারা মনে করছে জো বাইডেন আসলে হয়তো ওদের তাদের যে এক্সিস্টেন্স নিয়ে একটু সমস্যা হতে পারে। এই জন্য তারা ওপেনলি আমরা দেখতে পাই এখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তারা ক্যাম্পেইন করেছে। অন দ্য আদার হ্যান্ড মেজরিটি মুসলিম ইনক্লুডিং বাংলাদেশি পিপল তারা দেখছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাক্টিভিটিস গুলো, এবং নির্বাচন আগে সে ওপেনলি বলছে যে শুধু ফার্দার ক্ষমতা আসে তাই মানে সকল মুসলিম কান্ট্রিগুলোকে সে ব্যান করে দিবে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই মেজরিটি মুসলিম কিন্তু আপনার জো বাইডেনকে সাপোর্ট করে। জি, অনেক চমৎকার বলছিলেন। আসলে আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা একটু যেতে চাই, আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া স্যার। আমরা স্যারের কাছে একটু জানতে চাইবো যে এই যে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে আমরা এবং সারা বিশ্ব যে আগ্রহ দেখিয়েছে বা দেখায়, সেক্ষেত্রে মুসলিম বিশ্বের জন্য এই নির্বাচনটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, বা এই নির্বাচনের সাথে মুসলিম বিশ্বের কোনো লাভ ক্ষতি কি জড়িত আছে? আসলে আমরা যদি লক্ষ্য করি যে আমরা মুসলিম ওয়ার্ল্ড বলতে কি বুঝি, আসলে অটোমান সাম্রাজ্যের পতনের পরে, বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যারা যুদ্ধে পরাজিত হলো, এরপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, মানে অটোমান সাম্রাজ্যের পতনের পরে মুসলিম সাম্রাজ্য বলতে আমরা যাটা বুঝি যে টোটাল এম্পায়ার, এটা খণ্ড বিখণ্ড হয়ে গেল। এবং এই খণ্ড বিখণ্ডের পেছনে কিন্তু সুপার পাওয়ারের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সেই ভূমিকাটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, তারা এখন এর পেছনে আছে। এবং আমরা এই সমস্ত ভূখণ্ডগুলোতে মানে খেলাফতের অবসানের পরে নানা কিসমের শাসন দেখতে পেলাম। কোথাও রাজতন্ত্র, কোথাও সামরিকতন্ত্র, কোথাও সমাজতন্ত্র, কোথাও নামে গণতন্ত্র, কামে অগণতন্ত্র, নানা ধরনের নানা কিছু আমরা দেখতে পাচ্ছি। এটা তো হচ্ছে আমাদের নিজস্ব এক্সিস্টেন্সকে আসলে স্ক্যাটার্ড করে দিয়েছে, আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে পরস্পর থেকে পরস্পরকে। জাতীয়তাবাদ মাথা চারা দিয়ে উঠেছিল, কেউ কেউ সমাজতন্ত্রের প্রতি ঝুঁকে পড়লো, কেউ কেউ ক্ষমতার মোহে পাগল হয়ে গেল, কেউ কেউ মানে সাম্রাজ্যবাদের পদলেহন করা শুরু করলো। সুতরাং এই সমস্ত প্রেক্ষাপটে আর একটা বড় ধরনের বিস্ফোরণ আমাদের মাথার উপর এসে পড়েছিল, সেটা হলো 1948-এ বেলফোর ঘোষণার মধ্যে দিয়ে ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি। এবং সেখান থেকেই কিন্তু আসলে মুসলিম ওয়ার্ল্ডের সাথে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা মানসিক বা দৃষ্টিভঙ্গিগত দূরত্ব কিন্তু সৃষ্টি হয়ে গেছে। সেটা অনেকদিন পর্যন্ত চলেছে। এবং মিডল ইস্ট তথা মুসলিম কান্ট্রিগুলোর সাথে ওয়েস্টার্ন পাওয়ারের, বিশেষ করে যারা সুপার পাওয়ার, তাদের যে একটা স্নায়ু যুদ্ধ বা স্নায়ু দ্বন্দ্ব, সেটা কিন্তু ওইটাকে কেন্দ্র করে দীর্ঘদিন পর্যন্ত আবর্তিত হয়েছে। সবশেষে 2006 সালে যখন 9/11 ঘটলো, টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা হলো, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে ওয়ার অন টেরর, ওয়ার এগেইনস্ট টেরর অথবা ইসলামোফোবিয়া, এই পলিসির প্রেক্ষাপটে, এবং সেটার নেতৃত্ব দিয়েছে কিন্তু আমেরিকাই। এইটাকে কেন্দ্র করে বর্তমান মুসলিম ওয়ার্ল্ডের যদি তাকাই আমরা, তাহলে
এই আমেরিকানদের সাথে এই মুসলিম ওয়ার্ল্ডের রিলেশনটা আসলে বেশি ব্যাখ্যা করা বেশ কঠিনও বটে। তারপর আমরা লক্ষ্য করছি যে কোনো কোনো দেশের সাথে আমেরিকার অত্যন্ত সুসম্পর্ক, কারো কারো সাথে একটু বৈরী সম্পর্ক, উল্টা ধরনের সম্পর্ক। আর এই আসলে গ্লোবাল রাজনীতিতে আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আমরা শুধুমাত্র সারফেসটা দেখতে পাই। এর পিছনে আরো কিন্তু অনেক প্লেয়ার আছে, যারা অনেক লবিস্ট আছে, তারা পালন করে। তো সুতরাং সেই এই প্রেক্ষাপটে আমাদের আমেরিকা এবং মুসলমানদের সম্পর্কের সমীকরণটা বেশ সহজে ব্যাখ্যা করা যায় না, বেশ একটু জটিলই বটে। আমরা এটা লক্ষ্য করছি, যেটা আমাদের ডক্টর আব্দুল লতিফ মাসুম উল্লেখ করলেন, যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একটা কমিউনিটির বিরুদ্ধে ডাইরেক্টলি কথাবার্তা বলেছেন, সেটা কিন্তু স্বাভাবিকভাবে মুসলিম ওয়ার্ল্ড ভালোভাবে নেয়নি। আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে পাবলিক পারসেপশন, মুসলিম মাইন্ড, মুসলিম পারসেপশন, এটা একটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকটাই জেনে হোক না জেনে হোক, অল্প বুঝে হোক বেশি বুঝে হোক, আমাদের পারসেপশন হচ্ছে যে বাইডেন উইল বি গুড ফর আস। যে কারণে দেখা যায়, যেটা মাসুম সাহেব উল্লেখ করলেন, যে উনি অলরেডি বলে দিয়েছেন যে মুসলমানদের জন্য দুয়ার খোলা, এখনই তারা আসতে পারবে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এটা একটা পারসেপশন, কিন্তু এটাই একমাত্র সব কিন্তু নয়। আসলে আমেরিকার রাজনীতি, আমেরিকান ফরেন পলিসি, সেটা হচ্ছে যে আমেরিকান ইন্টারেস্ট ফার্স্ট। কিন্তু আবার এটাও ঠিক, আমি ডক্টর আব্দুল লতিফের মাসুমের সাথে একটু সামান্য মত পার্থক্য করি। সেটা হচ্ছে যে আমেরিকান ইন্টারেস্ট ফার্স্ট, এটা যেমন সত্য, আবার কিন্তু এটাও ঠিক যে আমেরিকা দুনিয়ার সর্বত্র লিডারশিপ দিতে চায়। সে লিডারশিপ দিতে যে তাকে কখনো কখনো ইনক্লুসিভ পলিসি গ্রহণ করতে হয়। তো অনেকে মনে করেন, অনেক বিশ্লেষক মনে করেন যে জো বাইডেন মোর ইনক্লুসিভ হবেন, আর ডোনাল্ড ট্রাম্প জাস্ট উল্টা ছিলেন, মোর আমেরিকানাইজড, মোর ন্যাশনালিস্টিক। কিন্তু জো বাইডেন মোর ইনক্লুসিভ এবং মোর লিবারাল হবেন বলে মনে করেন। এখানে তারা শুধুমাত্র, যেমন ডোনাল্ড ট্রাম্প ইকোনমিকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন, ইন্টারন্যাশনাল ট্রেডকে গুরুত্ব দিয়েছেন, যে কারণে চায়নার সাথে একটা দোস্তের মতো দ্বন্দ্বের কাছাকাছি পৌঁছে গিয়েছেন। এই চীনের সাথে এই সম্পর্ক, দ্বন্দ্বের সম্পর্কটা জো বাইডেন আসুক, যে আসুক, সবার সাথেই থাকবে, কিন্তু কোনোটা হচ্ছে বুদ্ধিমত্তার সাথে, অর্থাৎ ইন্টেলেকচুয়ালি ফাইট করা। যেমন অনেকে মনে করেন বিশ্লেষকরা যে জো বাইডেন হিউম্যান রাইটস, ফ্রিডম, ডেমোক্রেসি, এই বিষয়গুলোকে সামনে নিয়ে বিভিন্ন ফরেন পলিসির ক্ষেত্রে একটা ডমিন্যান্ট রোল বা লিডারশিপ নেওয়ার চেষ্টা করবেন। এবং একটা ইন্টারেস্টিং কথা আমি বলি, এটা আমি কোনো এক লেখকের লেখায় পেয়েছি, যে পৃথিবীতে এখনো আমেরিকা যে লিডারশিপ দিচ্ছে, তার এই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটির কারণে লিডারশিপটা আরো অনেকদিন বহাল থাকবে। কিন্তু এই লিডারশিপ পজিশনটা চায়না কখনো নিতে পারবে না। কারণটা হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম। তাদের ল্যাঙ্গুয়েজটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা বোঝার খুবই কমিউনিটি খুবই ছোট, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীতে জুড়ে খুব পপুলার, যে কারণে আমেরিকা এই কারণে ইজিলি এগিয়ে যাবে বা সর্বত্র এটা কমিউনিকেট করতে পারছে। নাম্বার 2, আমেরিকা নিজেই যেহেতু ডেমোক্রেসি প্র্যাকটিস করে, সুতরাং সে ডেমোক্রেটিক ভ্যালুর কথা অন্য বলতে পারবে। কিন্তু চায়না যেহেতু ডেমোক্রেসি প্র্যাকটিস করে না, সে কিন্তু সেভাবে মরালি ওভাবে স্ট্রংলি কিন্তু পজিশনটা নিতে পারবে না। ফলে এই যে একটা পজিশন, এটা আমেরিকান, যেমন আমরা অনেকে সাধারণত বলে থাকে যে ডেমোক্রেটিক বা রিপাবলিকানদের মধ্যে ফরেন পলিসিতে বড় ধরনের পার্থক্য নেই, সবাই এটা একমত না। অনেকে বলে যে না, বড় পার্থক্য আছে। যেমন ডেমোক্র্যাটরা আমেরিকা ইরানের সাথে নিউক্লিয়ার ডিল করেছে, বা তারা সেটা চাইছে যেটা টিকে থাকুক, ইউরোপিয়ানরাও চায় সেটা টিকে থাকুক, কিন্তু রিপাবলিকানরা সেটা কিন্তু ভেঙে দিয়েছে। সুতরাং এটা কিন্তু একটা বড় ধরনের ডেভিয়েশন। রিপাবলিকানরা ইমিগ্রেশন পলিসি বেশ শক্ত কড়াকড়ি করছে, কিন্তু ডেমোক্র্যাটরা এটা একটু লিবারেল করছে। সুতরাং এটা একটা দিক। আর একটা গুরুত্বপূর্ণ হলো যে ক্লাইমেট চেঞ্জ, সেখানে রিপাবলিকানরা ওখান থেকে কুইট করেছে, কিন্তু ডেমোক্র্যাটরা কিন্তু সেখানে থাকতে চাচ্ছে, ওয়ার্ল্ডের সাথে চলতে চাচ্ছে। সুতরাং বড় ধরনের পার্থক্য কিন্তু আছে, একদম যে নেই তা নয়, এটা বলা যাবে না। সুতরাং নানা দিক বিবেচনা করলে এটা বলা যেতে পারে যে
খুব বড় ধরনের আপনি বৈপ্লবিক কিছু আশা করবেন না। বরং আমি বলতে পারি যে ডেমোক্র্যাটরা একটু লিবারেল ভিউ নিতে পারে হয়তো, যদিও ইতিহাস সবসময় সেটা বলে না, ইতিহাসে তিক্ততাও আছে। তো আমি মনে করি আমেরিকা কি রোল না নিল এটা মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই অর্থে যে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াই, আমরা কারো কাছে করুণা না চাই, কারো প্রতি আমরা ডিপেন্ডেন্ট না থাকি, সেটা হলো সবচেয়ে এই বিষয়টা নিয়ে আমরা স্পেসিফিক্যালি আপনার কাছে আসবো স্যার। এই বিষয়টা নিয়ে জাস্ট আরেকটা প্রশ্ন আপনার কাছে আসবো। আমরা একটু ফিরে যেতে চাই, আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর দেলোয়ার মজুমদার। আমরা ওনার কাছে জানতে চাইবো যে ডেমোক্রেট কিংবা রিপাবলিকান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মুসলমানদের উপরে এর কোনো প্রভাব পড়ে কিনা, ইতিপূর্বে আপনাদের অভিজ্ঞতাটা কি, এবং বর্তমান জো বাইডেন আসার কারণে আপনাদের কি ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? জি, থ্যাংক ইউ। Actually, I need little more time for this. Okay, never mind, you can take. আমাদেরকে যদি আসলে আপনার ইউএস ফরেন পলিসি আমাদেরকে মানে জানতে হলে একটু পিছনে যেতে হবে। আপনার আব্দুল লতিফ মাসুম স্যার বলেছেন সুন্দর করে যে আসলে ইউএস ফরেন পলিসি ডাজ নট চেঞ্জ ওভারনাইট, এবং ওদের সবসময় ওরা কাজ করে লং টাইম পলিসি নিয়ে, ওরা লং টাইম প্ল্যান থাকে, ওদের 30 years 50 years প্ল্যান নিয়ে ওরা কাজ করে। তো এই জন্য তাদের সাডেনলি কোনো কিছু বিশেষ করে ফরেন পলিসি ক্ষেত্রে তাদের কোনো পরিবর্তন হয় না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। 1973-তে আপনারা জানেন যে ইউএস এবং আরব যে ওয়ারটা হয়েছিল, এবং ওই সময় ইউএস গভর্নমেন্ট 30 years একটা প্ল্যান নিয়েছিল, এবং ওই 30 years এর প্ল্যানে তারা, আমি 94-এ একটা আর্টিকেল পড়েছিলাম পেন্টাগনের ইয়ে দিয়ে, মানে ওখান থেকে ডেটা নিয়ে ওই আর্টিকেলটা লেখা হয়েছিল, এবং বেসড অন দ্যাট দ্য প্ল্যান 30 years প্ল্যান আমরা দেখতে পাই এরপরে সেই 73 পদ থেকে 2003 বা ইভেন তারপরও ওইটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাই। এবং তারা ওই প্ল্যানের মধ্যে ওদের ইয়ে ছিল যে তারা মুসলিম বিশ্বে, বিশেষ করে আরব ওয়ার্ল্ডে তারা তাদের নিজস্ব লোককে বিভিন্ন দেশের রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এবং ওই আর্টিকেলে লিখছে যে উইদিন 15 years, মানে 30 years লাগে না, উইদিন 15 years দে ডিড ইট ভেরি সাকসেসফুলি। এবং যার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই মুসলিম ওয়ার্ল্ড, বিশেষ করে আপনার আরব ওয়ার্ল্ডে প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু আপনার প্রো আমেরিকান। এবং দেয়ার ইজ এ সেইং দ্যাট আপনার আরব ওয়ার্ল্ডে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা আমেরিকার রাষ্ট্রপ্রধানদের কথা ছাড়া তারা সাড়া নেয় না, মানে হুইচ ইজ রিয়েলি ব্যাড। তো এটা তারা সাকসেসফুলি করেছে। এবং আমরা দেখতে পাই যে 73-তে ওই সময় যদিও কোল্ড ওয়ারের সময় তাদের মেইন ফোকাস ছিল আপনার সোভিয়েত ইউনিয়ন, কিন্তু তারা আন্ডারগ্রাউন্ডে কিন্তু এই কাজগুলো ওরা করেছে। এবং আপনারা দেখেন সেই ইরাকে সাদ্দামকে তারাই ক্ষমতায় বসিয়েছিল, কিন্তু তাদের স্বার্থ যখন এগেনস্টে গেছে তখন তারা কিন্তু তাকে ছুড়ে ফেলে দিয়েছে। তো আপনার আমি ইয়েতে আসলে যে 30 years প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাই মানে কোল্ড ওয়ারের সময় তারা বিতর্কিত ঠিক কাজ করেছে। এবং 90s দিকে এসে আমরা যখন আফটার দ্য কলাপস অফ সোভিয়েত ইউনিয়ন, ইউএস তার ডাইমেনশন টোটাল চেঞ্জ করে নিয়েছে। এবং আপনারা হয়তো আর্টিকেলটা পড়েছেন স্যামুয়েল হান্টিংটন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, ওই ইয়েতে কিন্তু একটা আর্টিকেলে আমরা দেখতে পাই আমেরিকান ফরেন পলিসি যা শিফট অফ আমেরিকান ফরেন পলিসি। এই সময় তারা আগে ছিল আপনার টুয়ার্ডস মানে সোভিয়েত ইউনিয়ন, পরবর্তী তারা তাদের মানে ইন্টারেস্টটা নিয়ে যায় মুসলিম ওয়ার্ল্ডের দিকে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই অনেক কিছু ঘটনা ঘটেছে। এবং সেই 2001-এ যে আমেরিকার যে ঘটনা ঘটলো, এর পরবর্তীতে মুসলিম বিশ্বে যে আক্রমণগুলো সবগুলাই আপনার ওই 30 বছরের প্ল্যান অনুযায়ী। এবং তাদের ওই প্ল্যানে একটা মেন ইয়ে ছিল, ওদের আর্টিকেল ছিল যে এরকম যে তারা মিডল ইস্টে তারা তাদের স্থায়ীভাবে তারা ওখানে প্রবেশ করবে। এবং সেটা করার জন্যই তারা আমরা দেখতে পাই 2001-এ যে ঘটনা ঘটলো, এবং এর পরবর্তীতে আপনার সেই ইরাকে এবং আফগানিস্তানে যে হামলাটা হলো, এটা মানে টোটালি বেসলেস। ওদের কোনো ইয়ে ছিল না, ওদের যে ডকুমেন্ট গুলো ওরা শো করতো সবগুলো ছিল ফেক, এবং এইগুলা কিন্তু বর্তমানে সবগুলো এস্টাবলিশড এবং সবাই এটা জানে। তো ওই সময়ে তারা ইভেন আপনার এই যে কুয়েতে যে ইরাকে আক্রমণ করলো, এটা কিন্তু আপনার সেই তাদের ফরেন পলিসির অংশ হিসাবে কিন্তু সাদ্দাম কুয়েত আক্রমণ করেছিল। এবং আপনারা জানেন যে আক্রমণের পর তারা যখন আবার আমেরিকা যখন সৈন্য পাঠালো কুয়েতকে লিবারেট করার জন্য, তখন কিন্তু সাদ্দাম হোসেন বারবার বলতেছিল যে বুশ হচ্ছে মানে মুনাফেক,
কারণ হচ্ছে যে এখান থেকে ইনফ্লুয়েন্স পেয়ে কিন্তু সে কুয়েত আক্রমণ করেছিল। আর এই কুয়েতকে লিবারেট করতে গিয়ে ওখানে পার্মানেন্টলি ইউএস তার সৈন্যবাহিনী ওখানে প্রেরণ করলো। তো আমি একটু সময় বেশি নিচ্ছি এটা, কারণ হচ্ছে যে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার আর কি, মানে আমাদের বিশেষ করে অডিয়েন্সের কাছে। তো এরপরে আমরা দেখতে পাই তারা মুসলিম বিশ্বের প্রতি তাদের যে ইয়ে ছিল, একে একে তারা কি করলো, মুসলিম বিশ্বে তারা ইয়ে করলো, মানে তাদের সৈন্য পাঠালো এবং কয়েকটি দেশকে তারা টার্গেট করে তাদের এই অভিযানগুলো চালাইলো। এবং রিসেন্টলি এটা মানে এখানকার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার বিশেষ করে সোশ্যালিস্ট গ্রুপ যারা, তারা কিন্তু প্রথম থেকে এটা বিরোধী ছিল এবং তারা এই জিনিসের খুব বেশি ফোকাস করেছে যে আপনার পেন্টাগনের একজন খুব হাই লেভেলের একজন অফিসার, মানে ইউ উইল বি রিয়েলি সারপ্রাইজ ইফ ইউ ওয়াচ দ্যাট ভিডিও। উনি ওপেনলি বলতেছিলেন একটা মিটিং এ যে আমাকে সেই ইরাক আক্রমণের আগে দিয়ে এক সপ্তাহ আগেই হঠাৎ করে একজন মানে স্টেট ডিপার্টমেন্ট সেক্রেটারি আমার কাছে একটা নোট পাঠালো এবং ওখানে 7টা দেশের লিস্ট পাঠালো, বলতেছে যে আমরা মানে উই আর গোয়িং টু মানে এই 7টা দেশকে আমরা আক্রমণ করতে যাচ্ছি এবং 7টা দেশকে আমরা দখল করার চিন্তা ভাবনা করতেছি। এর মধ্যে প্রথমে ছিল আফগানিস্তান, ইরাক। তখন তাকে জিজ্ঞাসা করছে যে কারণটা কি, উনি বলছেন আই ডোন্ট নো। এবং এক সপ্তাহ পরে আমরা শুনতে পারলাম যে ইউএস কি করলো, আফগানিস্তান এবং ইরাকে তারা আক্রমণ করে বসলো। তো তাদের এই যে লং টাইম তাদের যে পলিসিটা, তাদের যে টার্গেট থাকে, ওইটাকে বাস্তবায়ন করার জন্য তাদের সবকিছু মানে ম্যানিপুলেট হয়ে থাকে। তো এখানে আমি এরপরে যে জিনিসটা করতে চাচ্ছি যে ডেমোক্রেট এবং রিপাবলিকানের মধ্যে মেইন যে ইয়াটা পলিসিগত যে পার্থক্যটা, ডেমোক্রেটরা সবসময় কি করে ইন্টারনাল জিনিসটাকে ডেভেলপমেন্টটাকে বেশি ফোকাস করে, বিশেষ করে দেশের ভিতর মানুষের ডেভেলপমেন্টটাকে তারা সবসময় বেশি ফোকাস করে এবং এক্সটার্নাল পলিটিক্স এর ক্ষেত্রে তারা একটু কম ফোকাস করে। জি দেলোয়ার মজুমদার, আমরা জাস্ট আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই মুহূর্তে মুসলিম কমিউনিটিতে প্রত্যাশাটা কি জো বাইডেন বা তার সরকারের কাছে, আপনাদের কি ধরনের প্রত্যাশা আছে বলে আপনি মনে করেন? খুব সংক্ষেপে, কারণ আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি ওইটা। মুসলমানদের প্রত্যাশা অবশ্যই, কারণ হচ্ছে যে মুসলমানরা অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু আপনার জো বাইডেনের পক্ষে কিন্তু কাজ করেছে এবং সরাসরি তারা ফিল্ডে কাজ করেছে। এক নম্বর প্রত্যাশা হচ্ছে মুসলিম যে ব্যান্ডটা আছে ওইটাকে তারা উঠিয়ে দিবে এবং জো বাইডেন সে বলেছেন উনি প্রথম দিনেই উনি এটা করবেন। সেকেন্ডলি আপনার মুসলমানদের এখানে যে প্রোফাইলিং সিস্টেমটা ছিল, ওদের মনিটরিং সিস্টেমটা ছিল, এটাও তারা গভর্নমেন্ট এটাকে স্টপ করবে। থার্ড হচ্ছে যে আপনার বিশেষ করে মিডল ইস্টে আপনার প্যালেস্টাইন যে ইস্যুটা, ওই ইস্যুটার ক্ষেত্রে তারা চাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছিল সেখান থেকে আমেরিকা ফিরে আসুক এবং ওখানে যে পিস প্রসেসটা চলতেছিল ওটা কন্টিনিউ করুক এবং প্যালেস্টিনিয়ার যে রাইটটা, সেই রাইটটা ওখানে প্রতিষ্ঠা হোক, এটা মুসলমানদের প্রত্যাশা। আমরা সর্বশেষ কোশ্চেন মানে জিজ্ঞাসা আমাদের ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া স্যারের কাছে যে স্যার, এই যে পরিস্থিতি এবং এই নৈতিক বিবেচনায় এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা মুসলিম বিশ্বের আসলে কি করা উচিত, আপনি যেটা আপনার আলোচনার শেষের দিকে বলতে চাচ্ছিলেন, আপনি যদি আমাদেরকে বলেন। আমার এখানে আমি শুধুমাত্র দুটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব। এক হচ্ছে যে আমেরিকার ডেমোক্রেসির ডিউটিটাই হচ্ছে যে সেখানে ফ্রিডম এনশিওর্ড, ডেমোক্রেটিক সিস্টেম ইজ এনশিওর্ড এবং হিউম্যান রাইটস এর কথা খুব স্ট্রংলি বলা হয়। আমাদের মুসলিম ওয়ার্ল্ড কেন, সারা ওয়ার্ল্ডের জন্য এই 3টা ওয়ার্ড বা এই 3টা নীতিকে যদি আমরা গ্রহণ করতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় ধরনের পদক্ষেপ একটা দিক হবে। কিন্তু আমেরিকান ডেমোক্রেসির একটা অন্য একটা নেগেটিভ দিক যেটা আমাদের কাছে, বা নট অনলি আমেরিকান, বহু ডেমোক্রেসির জন্য এটা, সেটা হচ্ছে যে আমেরিকা অনেকেই পলিটিক্যাল সায়েন্টিস্ট বা সোশ্যাল সায়েন্টিস্ট মনে করেন যেটা আসলে ধনীদের জন্য ডেমোক্রেসি। আমি জাস্ট একটা উদাহরণ দিই যে এবার ডোনাল্ড ট্রাম্প ইলেকশনে ব্যয় করেছেন $1.57 বিলিয়ন, বাইডেন করেছেন $1.51 বিলিয়ন। পক্ষান্তরে আমেরিকান লিটারেচার বলছে যে 46 মিলিয়ন পিপল দে আর লিভিং বিলো পভার্টি লাইন। তার মানে হচ্ছে সেখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ নেই। এখন কথা হলো যে আমি যদি শুধু ফ্রিডম, ডেমোক্রেসি আর জুডিশিয়াল ফ্রিডম এই সবকিছু বললাম, কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ হলো না, সেটা কিন্তু মানুষের প্রকৃত কল্যাণটাকে কিন্তু বয়ে আনে না। এবং এই জন্য অনেকেই মনে করেন যে আমেরিকান ডেমোক্রেসিতে কোন দল ক্ষমতায় আসলো দ্যাট ইজ নট মাচ ইম্পর্টেন্ট, বিকজ এই বড় দুই দলের যে কোনো দলের পেছনেই কর্পোরেট হাউসগুলোর একটা বিরাট ভূমিকা থাকে। যেমন একটা জাস্ট উদাহরণ দেয়, আমি ওটা আমেরিকান একটা নিউজ থেকে কোট করছি যে বোয়িং কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রাম্প ক্ষমতায় আসুক আর বাইডেন আসুক আমাদের কিছু দায় আসে না, আমরা আমাদের স্বার্থ বজায় থাকবি। তার কারণ দে আর ফিডিং বোথ অফ দেম।
কারণ উভয় ক্ষেত্রে, সুতরাং এটা শুধুমাত্র বোয়িং এর উদাহরণ দিলাম, এটা সমস্ত কর্পোরেট হাউসগুলোরই এইটা। সুতরাং এটা একটা ভিন্ন চিত্র, কিন্তু আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করি তাহলে কিন্তু ওখানকার ইলেকশন সিস্টেম ফর ট্রান্সপারেন্ট এবং পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এবং স্ট্রং জুডিশিয়ারি এবং ফ্রিডম অফ রাইট, মানুষের বাক স্বাধীনতা, এই গণতন্ত্রে এই যে সৌন্দর্যগুলো, এই যে মূল নীতিগুলো, এইটা মুসলিম কমিউনিটি, মুসলিম রাষ্ট্রগুলো যদি মানে অ্যাডপ্ট করতে পারে, সেটা তাদের জন্য অনেক কল্যাণ বয়ে আনবে। এটা বলি আমি আমার বক্তব্য। যে আমরাও সে প্রত্যাশা করছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ সময়ে যুক্তরাষ্ট্র বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এবং রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে তাদের যে অবস্থান এবং তাদের যে ভূমিকা, সেই ভূমিকা মানবতার জন্য কল্যাণকর হোক, সেই প্রত্যাশা আমাদের। শুধু মুসলিম বিশ্ব না, সকল বিশ্বের জন্য কল্যাণকর হোক, সেই প্রত্যাশা নিয়ে আজকে আমাদের এই আলোচনা শেষ করতে যাচ্ছি। এতক্ষণ আপনারা যারা ছিলেন তাদেরকে আমাদের ওই অনুষ্ঠানের পক্ষ থেকে, টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে কষ্ট করে যোগদান করেছিলেন যুক্তরাষ্ট্র থেকে দেলোয়ার মজুমদার, একজন ফ্যাকাল্টি, আমেরিকান গভর্নমেন্ট সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আমাদের সাথে ছিলেন ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া, সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং আমাদের সাথে ছিলেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠান এবং এই টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনারা যারা দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত ছিলেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আগামী সপ্তাহে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব, একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এই প্রত্যাশা নিয়ে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।